আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কর্ডের যে ট্র্যাকগুলো আছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক, এবং সেই সাথে স্পাইনাল কর্ডে যদি হেমিসেকশন করি তাহলে অ্যাট দ্য লেভেল, অ্যাবভ দ্য লেভেল এবং বিলো দ্য লেভেলে কী ইফেক্ট পাবো সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা জানবো আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন নিয়ে ডিটেলস। এবং আজকে ভিডিওটা আসলে অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ এই ফিচার আসলে বেশিরভাগ নিউরোলজিক্যাল ডিজিজে আসলে পাওয়া যাবে, যেখানে দেখা যাচ্ছে আপার মোটর নিউরন লিশন হচ্ছে বা লোয়ার মোটর নিউরন লিশন হচ্ছে। ঠিক আছে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে ছবিটাতে দেখতে পাচ্ছেন দুইটা নিউরন দেখানো হয়েছে, একটা হচ্ছে আপার মোটর নিউরন, একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন, এবং সেই সাথে একটা ডিসেন্ডিং ট্র্যাক্টও দেখানো হয়েছে, তাই না? তো আপার মোটর নিউরন জিনিসটা কি, যেটা হচ্ছে আমাদের উইথিন দ্য সিএনএস থাকে। তাহলে উইথিন দ্য সিএনএস যে নিউরন থাকে তার নাম হচ্ছে আপার মোটর নিউরন। ঠিক আছে, তাহলে উইথিন দ্য সিএনএস বলতে আমরা কী বোঝায়, সেটা সেরিব্রাল কর্টেক্সের ভিতরে থাকতে পারে, সেটা ব্রেন স্টেমে থাকতে পারে, অর ইদার সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের ভিতরেও থাকতে পারে, কারণ স্পাইনাল কর্ড তো নিজেও আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, তাই না? এখন কোনো নিউরন যদি সিএনএসকে লিভ করে দেয়, লিভ দ্য সিএনএস, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আমরা এলএমএন এবং ইউএমএন দিয়ে প্রকাশ করবো, কেমন? তো লোয়ার মোটর নিউরন জিনিসটা কি, তাহলে কোনো একটা নিউরন যদি অ্যান্টেরিয়র হর্ন সেল, মানে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল ছেড়ে দিয়ে সেটা হচ্ছে পেরিফেরিতে চলে যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিভ করে, ছেড়ে দেয়, সেটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার মোটর নিউরন। তাহলে লোয়ার মোটর নিউরনটা হচ্ছে আমাদের মাসেলকে ইনারভেট করবে ডিরেক্টলি গিয়ে, আর আপার মোটর নিউরনটা হচ্ছে উইথিন দ্য সিএনএস থাকবে। বোঝা গেল? তাহলে এই যে সিএনএসের ভিতরে যে এইটা 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 এই যে তিন চারটা নিউরন আমি দেখালাম, এই তিনটা নিউরন হচ্ছে আপার মোটর নিউরন, এবং এইটা এইটা এই যে এইটা এইটা এগুলো সব হচ্ছে লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, তাহলে লোয়ার মোটর নিউরন কি, যেটা হচ্ছে সিএনএসকে লিভ করে চলে যাবে এবং মাসেলকে ইনারভেট করবে। তাহলে এই ছবিটা বোঝা গেল। এখন আসুন আমরা একটু যদি সংজ্ঞার দিকে যাই, আমি যা বলেছি সেটা এখানে লেখা আছে যে দ্য নিউরনস অফ সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড ব্রেন স্টেম। তার মানে সেরিব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টেমে যে নিউরনগুলো থাকবে, সেরিব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টেমে যে নিউরনগুলো থাকবে, দ্য অ্যাকশনস অফ হুইচ ফর্ম দ্য ডিসেন্ডিং মোটর ট্র্যাক্স, যাদের একজনগুলো আমাদের ডিসেন্ডিং ট্র্যাকগুলো তৈরি করবে। এবং ডিসেন্ডিং ট্র্যাক কোন ধরনের মোটর আগের ভিডিওতে আমরা দেখেছি, এবং অ্যাক্টিভেট দ্য লোয়ার মোটর নিউরনস, এবং এটার লোয়ার মোটর নিউরনের উপরে একটা ইনহিবিটর ইফেক্ট থাকবে, অ্যাক্টিভেট করার একটা ইফেক্ট থাকবে। ঠিক আছে, তো এই যেই তিনটা ফিচার তার ভিতরে আমরা পাবো, যে সেরিব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টেমে থাকবে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে থাকবে, ডিসেন্ডিং মোটর ট্র্যাক গঠন করবে, এবং লোয়ার মোটর নিউরনের উপরে একটা কর্তৃত্ব থাকবে, সেটাকে অ্যাক্টিভেট বা রেগুলেট করবে। এই তিনটা ফিচার তার ভিতরে পাবো, সেটা হচ্ছে আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনে যদি আমরা পিরামিডাল ট্র্যাক সম্পর্কে পূর্ববর্তী ভিডিওতে জেনেছি, সেখানে ছিল কি পিরামিডাল সেল, তাই না, সেরিব্রাল কর্টেক্সের। এই সেরিব্রাল কর্টেক্সের পিরামিডাল সেলের যে এক্সনগুলো যেই নিউরনটা তাহলে গঠন করবে, সেটা হচ্ছে আমাদের আপার মোটর নিউরন হবে। ঠিক আছে, লোয়ার মোটর নিউরন হচ্ছে অপোজিট, সেটা হচ্ছে স্পাইনাল এবং ক্রেনিয়াল মোটর নিউরনস। এটা হচ্ছে সিএনএস এর ভিতরে থাকে না, এটা বরং অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে লিভ দ্য সিএনএসকে লিভ করে এবং ডিরেক্টলি ইনারভেট দ্য স্কেলেটাল মাসেল, এবং স্কেলেটাল মাসেলকে ইনারভেট করে। তাহলে কী হতে পারে, অ্যান্টেরিয়র হর্ন সেল, ক্রেনিয়াল মোটর নার্ভ, এই যে নার্ভগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেলকে ছেড়ে দিয়ে আমাদের মাসেলকে ইনারভেট করে, এগুলোকে আমরা বলবো হচ্ছে লোয়ার মোটর নিউরন। তাহলে দেখুন এইখানেও সেম জিনিস আমি দেখেছি পূর্ববর্তী ভিডিও। এই যে সবুজ কালার যেটা দেখছেন, দেখুন এটা হচ্ছে উইথিন দ্য সিএনএস আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আপার মোটর নিউরন। আর এই যে নীলটা, এটা দেখুন সিএনএস লিভ করে চলে গেছে এবং মাসেলকে ইনারভেট করেছে, তার মানে কি, যে জিনিস সিএনএসকে লিভ করবে সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আশা করি এবার ক্লিয়ার। এখন আসুন আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন লিশন, এই দুইটা জিনিস আসলে অনেক গুরুত্বপূর্ণ। এই লিশন এবং এদের ডিফারেন্সটা অনেক পরীক্ষাতেও আসে, বিভিন্ন পরীক্ষাতে, এবং সেই সাথে আমাদের নিউরোলজিক্যাল বিভিন্ন সাইন সিমটম বুঝতে গেলেও আসলে আপার মোটর নিউরন লিশন এবং লোয়ার মোটর নিউরন লিশন সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকা লাগবে। তো প্রথমে আসি, আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন লিশন সম্পর্কে জানতে গেলে আমাদের হচ্ছে 6টা বিষয় সম্পর্কে অ্যাটলিস্ট আমাদের ধারণা লাগবে। একটা হচ্ছে প্যারালাইসিস জিনিসটা কি, একটা হচ্ছে রিফ্লেক্স জিনিসটা কি, একটা হচ্ছে ফ্যাসিকুলেশন জিনিসটা কি, একটা হচ্ছে ক্লোনাস জিনিসটা কি, তারপর ব্যাবিনস্কি সাইন, রিলেস ফেনোমেনন, মাসেল টোন। এই যে 6টা বিষয়ের কথা বললাম, এই 6টা বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা লাগবে। তো একে একে আমরা দেখি। আপার মোটর নিউরন লিশন আর লোয়ার মোটর নিউরন লিশন দেখার আগে আমরা এই দুইটা জিনিস দেখি। প্রথম আসুন প্যারালাইসিস। প্যারালিসিস মানে কি, আমরা জিনিসটা বুঝি আসলে প্যারালিসিস মানে কি, তাই না? তার মানে কি, আমাদের মাসেলগুলো মুভ করতে পারবে না, আমরা চলতে পারবো না, কথা বলতে পারবো না, আমাদের সব প্যারালাইজড হয়ে যাবে, তাই তো? তার মানে হচ্ছে টেম্পোরারি অর পার্মানেন্ট লস অফ ফাংশন অফ সেন্সেশন অর ভলান্টারি মুভমেন্ট। আমরা এতদিন পর্যন্ত শুধুমাত্র জানতাম কি, বেশিরভাগ মানুষই, যে প্যারালাইসিস বলতে শুধুমাত্র ভলান্টারি মানে মোটর ফাংশনটা লসকে বোঝায়, আসলে তা না। প্যারালাইসিস সেন্সরি মোটর দুইটা ফাংশনের লসই হতে পারে। ঠিক আছে, তার মানে টেম্পোরারি সাসপেনশন আর পার্মানেন্ট লস অফ ফাংশন অফ মাসেল অর হচ্ছে স্পেশালি লস অফ সেন্সেশন অফ ভলান্টারি মুভমেন্ট। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্যারালাইসিস। এখন প্যারালাইসিস বললে আরেকটা জিনিস সাথে চলে আসবে, সেটা হচ্ছে প্যারালাইসিস। ঠিক আছে, সেটা আমরা পরে বলছি। তো
তো প্যারালাইসিস কী হতে পারে সেটা হচ্ছে হেমিপ্লেজিয়া, হতে পারে মনোপ্লেজিয়া, হতে পারে সেটা ডাইপ্লেজিয়া, হতে পারে হচ্ছে প্যারাপ্লেজিয়া। অনেকগুলো কথা আমি বলে ফেললাম, তাই না? তাহলে এই জিনিসগুলো মানে কি? এখন হেমিপ্লেজিয়া মানে কি? হেমি বলতে কি বোঝায়? হেমি মানে হচ্ছে অর্ধেক। তার মানে কি, আমাদের দেহে, আমাদের বডির যদি অর্ধেকটা, এই যে এইটা 3 নম্বরটা দেখুন, আমাদের বডির যদি অর্ধেক সাইড বা 1% প্যারালাইসিস হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে হেমি প্যারালাইসিস। হেমি মানে অর্ধেক। তাহলে দেখুন হচ্ছে লাল রং, এই লাল রংটা হচ্ছে প্যারালাইসিস দেখাইছে। তাহলে এখানে দেখুন হচ্ছে আমাদের দেহের অর্ধেক, মানে মাথার অর্ধেক, আপার লিম্বের অর্ধেক, ট্রাঙ্কের অর্ধেক এবং লোয়ার লিম্বের অর্ধেক, এই অর্ধেকটা পরিমাণ প্যারালাইসিস হয়ে গেছে। এই কারণে এটাকে আমরা কি বলছি? হেমিপ্লেজিয়া। এখন হেমিপ্যারেসিস জিনিসটা কি? প্লেজিয়া বললে প্যারাসিস নামক একটা শব্দ আমাদের মাথায় চলে আসে। তো প্লেজিয়া আর প্যারাসিস মোটামুটি সেম জিনিস, ডিফারেন্স হচ্ছে ডিগ্রি অফ মাসেল ইনভলভমেন্ট। প্যারাসিস হচ্ছে পার্শিয়াল প্যারালাইসিস, আর প্লেজিয়া কি? কমপ্লিট প্যারালাইসিস। মানে কমপ্লিটলি যদি আমাদের মাসেল মুভমেন্ট এবং অন্যান্য যে সেন্সরি লস হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে প্লেজিয়া। আর যদি শুধুমাত্র হচ্ছে আমাদের অল্প পার্শিয়াল লস হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে প্যারাসিস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হেমিপ্লেজিয়া জিনিসটা কি? আমাদের বডির অর্ধেক যদি প্যারালাইসিস হয়ে যায়, সেটাকে আমরা বলছে হেমিপ্যারেসিস, হেমিপ্লেজিয়া, সরি। তারপরে আসুন হচ্ছে মনোপ্লেজিয়া। মনোপ্লেজিয়া হচ্ছে যে কোনো একটা লিম্ব, হতে পারে সেটা একটা লোয়ার লিম্ব, হতে পারে সেটা, তাহলে হচ্ছে হাফ অফ দ্য বডি। আর মনোপ্লেজিয়া কি? যে কোনো একটা লিম্ব, ওয়ান লিম্ব, সেটা হতে পারে যে কোনো একটা আপার লিম্ব, যে কোনো একটা লোয়ার লিম্ব, হতে পারে একটা হাত বা একটা পা, যে কোনো একটা আপার লিম্ব বা লোয়ার লিম্বে যদি আমাদের প্যারালাইসিস ডেভেলপ করে, সেটাকে আমরা বলবো মনোপ্লেজিয়া। ডাইপ্লেজিয়া জিনিসটা কি? ডাইপ্লেজিয়া জিনিসটা হচ্ছে আমাদের যদি দুইটা লিম্বকে ইনভলভ করে। দুইটা লিম্ব ইনভলভমেন্ট বলতে আমরা কী বোঝাচ্ছি? দুইটা লিম্ব ইনভলভমেন্ট বলতে হচ্ছে হতে পারে টু কোরেসপন্ডিং লিম্বস আর কি। হতে পারে সেটা শুধুমাত্র দুইটা আপার লিম্ব, হতে পারে সেটা একটা আপার লিম্ব একটা লোয়ার লিম্ব, কিন্তু টোটাল হাফ অফ দ্য বডি না, ঠিক আছে? তাহলে হতে পারে একটা টু লিম্বস, সোজা কথাই টু লিম্বস, মানে হতে পারে সেটা একটা আপার লিম্ব একটা লোয়ার লিম্ব, অথবা দুইটাই আপার লিম্ব অথবা দুইটাই লোয়ার লিম্ব। এইটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইপ্লেজিয়া, ঠিক আছে? তারপরে আসুন, তারপর হচ্ছে প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া আমরা তাকেই বলি, প্যারা মানে হচ্ছে নিচে, ঠিক আছে? তাহলে নিচে মানে কি? লোয়ার লিম্ব। তাহলে দুইটা লোয়ার লিম্বেরই যদি প্যারালাইসিস হয়ে যায়, সেই দুইটা লোয়ার লিম্বের প্যারালাইসিসকে আমরা বলবো হচ্ছে প্যারাপ্লেজিয়া। তারপরে কোয়াড্রিপ্লেজিয়া। কোয়াড্রিপ্লেজিয়া কি? কোয়াড্রিপ্লেজিয়া হচ্ছে আমাদের মাথা বাদে 4টা লিম্ব এবং ট্রাঙ্কে যদি প্যারালাইসিস হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া। তার মানে কি? সবথেকে ভয়ঙ্কর কি? কোয়াড্রিপ্লেজিয়া, মানে পুরা দেহই প্যারালাইসিস হয়ে গেছে, তাই না? তাহলে প্যারালাইসিস একটা টাইপ আমরা হতে পারে হচ্ছে লোকেশনের উপরে ভিত্তি করে, হেমিপ্লেজিয়া, মনোপ্লেজিয়া, ডাইপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া। আর একটা হতে পারে মাসেল টোন নিয়ে একটু পরে আমরা বলবো, এই মাসেল টোনের উপরে ভিত্তি করে। তো মাসেল টোনের উপরে ভিত্তি করে একটা হতে পারে স্প্যাস্টিক, যেখানে আমাদের মাসেল টোনটা হচ্ছে বেড়ে যায়। তাহলে মাসেল টোন যদি বেড়ে যায়, সেটাকে আমরা বলবো স্প্যাস্টিক প্যারালাইসিস। মাসেল টোন যদি কমে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্লাসিড প্যারালাইসিস, ঠিক আছে? তাহলে স্প্যাস্টিক এবং ফ্লাসিড প্যারালাইসিসের ভিতরে যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে মাসেল টোন স্প্যাস্টিকে কী হবে? বাড়বে, ফ্লাসিডে কমবে। মাসেল ওয়েস্টিং কী হবে? আমাদের যে স্প্যাস্টিক প্যারালাইসিসে কী হয়? আমাদের দেহটা টাফ হয়ে যায়। দেখুন এখানে মাসেল টোন বেড়ে যায়। তো মাসেল টোন বেড়ে গেলে, আমরা একটু পর যখন মাসেল টোন নিয়ে পড়বো বা রিফ্লেক্স নিয়ে পড়বো, তখন দেখবেন এটা ক্লিয়ার করে দেবো যে মাসেল টোন যদি বেড়ে যায়, তাহলে মাসেলের একটা ফাংশন থাকে, সেটা কি ইনভলান্টারি একটা মাসেল কন্ট্রাকশন, আমাদের যেই লোকেশন বা আমাদের যেই পজিশন, এই পজিশন সেন্সের জন্য কিছুটা মাসেল মুভমেন্ট থাকে। দেখুন এই কারণে আমাদের হার্টটা দেখুন বেন্ডিং হয়ে গেছে, স্প্যাস্টিসিটি ডেভেলপ করেছে। তার মানে কি? এটা পুরোপুরি যে ডিজিউজ হয়ে গেছে তা না, তাই না? তো এই ডিজিউজ যেহেতু হয় না, এই কারণে স্প্যাস্টিক প্যারালাইসিসে আসলে মাসেল ওয়েস্টিং অ্যাবসেন্ট বলা যায়, বা হলেও সেটা একেবারে মাইল্ড। কিন্তু ফ্লাসিড প্যারালাইসিসে দেখুন একেবারে সেই পাশের মাসটা একেবারে সাসপেন্ড হয়ে যায়, কোনো ফাংশনই থাকে না একেবারে। তো একেবারে যদি ফাংশন না হয়, তাহলে সেই পাশের লিম্বকে আমরা ব্যবহার করতে পারবো না। যদি ব্যবহার করতে না পারি, তাহলে সেখানে কি হবে? ডিজিউজ। আর ডিজিউজ হলে সেখানে কি হয়? অ্যাট্রফি হয়। তাহলে এটাকে বলে ডিজিউজ অ্যাট্রফি হবে। তার মানে কি? মাসেল ম্যাস কমবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ডিপ রিফ্লেক্সেস কী হবে? ডিপ রিফ্লেক্সেস স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিসে কী হয়? এক্সাজারেটেড হয়। আর যেটা হচ্ছে আমাদের ফ্লাসিড প্যারালাইসিস, সেটা হচ্ছে লস্ট হয়ে যাবে। সুপারফিশিয়াল যে রিফ্লেক্স, এটা দুই ক্ষেত্রেই লস্ট হয়ে যাবে।
তাহলে আমরা স্প্যাস্টিসিটি এবং ফ্লাসিডিটি দুটো জিনিস বুঝলাম। স্প্যাস্টিসিটিতে মাসেল টোন বেড়ে যাওয়া, যেখানে মাসেল ওয়েস্টিং থাকবে না, ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড হবে এবং সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হয়ে যাবে। আর ফ্লাসিড প্যারালাইসিসে কী হবে, মাসেল টোন কমে যাবে, অ্যাট্রফি হবে বা হাইপোপ্লাইসিয়া হবে, আর সেই সাথে কী হবে আমাদের হচ্ছে ডিপ রিফ্লেক্স সুপারফিশিয়াল রিফ্লেক্স দুইটাই লস্ট হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে স্প্যাস্টিক এবং ফ্লাসিড দুটো জিনিসই দেখানো হয়েছে। ঠিক আছে, এখন আসুন রিফ্লেক্স। রিফ্লেক্স জিনিসটা কি? রিফ্লেক্স জিনিস হচ্ছে ইনভলান্টারি মোটর রেসপন্স টু এনি সেন্সরি স্টিমুলাস। এই ইনভলান্টারি মোটর রেসপন্স টু এনি সেন্সরি স্টিমুলাসকে আমরা বলে থাকি হচ্ছে রিফ্লেক্স। আর এই যে কমপ্লিট পাথ হয়ে এই রিফ্লেক্সের এই কমপ্লিট পাথ হয়ে থেকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্স আর্ক। তাহলে রিফ্লেক্স আর্কটা কি? আমাদের রিফ্লেক্সটা হওয়ার জন্য যে একটা কমপ্লিট পাথ হয়ে আছে, এই কমপ্লিট পাথ হয়ে রিফ্লেক্সকে আমরা বলে থাকি হচ্ছে রিফ্লেক্স আর্ক। বোঝা গেল? তাহলে আমাদের কী কী হতে পারে? হতে পারে হচ্ছে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্সটা কি? ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু এনি সেন্সরি স্টিমুলাস। আর রিফ্লেক্স আর্কটা কি? কমপ্লিট পাথওয়ে অফ রিফ্লেক্স। ঠিক আছে, এখন আসুন তাহলে এই যে রিফ্লেক্সের কয়েকটা কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্টগুলো কী কী? একটা হচ্ছে রিসেপ্টর থাকবে, যেখানে কোনো একটা রিসেপশন আমরা নিব। তো হতে পারে সেটা কোনো হিট বা কোনো একটা মস্কুইটো বাইট হতে পারে, যেটা আমাদের হচ্ছে একটা সেন্সরি ইনপুট দিবে। তো এইখানে একটা রিসেপ্টর থাকে, যে রিসেপ্টরটা এই যেই সেন্সরি ইনপুটটা সেটা নিবে। তারপরে এফারেন্ট সিগন্যাল থাকবে, যেই সিগন্যাল দিয়ে আমাদের যে সেন্সরি ইনফরমেশনটা এটা আমাদের পোস্টেরিয়র হর্ন সেল দিয়ে আমাদের স্পাইনাল কর্ডে প্রবেশ করবে। তো পোস্টেরিয়র হর্ন সেলে একটা ইন্টিগ্রেশন সেন্টার থাকে, যেটাকে আমরা বলে থাকি রিফ্লেক্স সেন্টার। ঠিক আছে, এটাকে রিফ্লেক্স সেন্টারও বলে। সেইখান থেকে আবার আমাদের ইফারেন্ট সিগন্যাল বা মোটর পাথওয়ে দিয়ে অ্যান্টেরিয়র হর্ন সেল দিয়ে যে নাপটা বেরোবে, আমাদের ইফারেন্ট সিগন্যালটা চলে যাবে হচ্ছে আমাদের আবার ইফেক্টরে কী হবে, আমাদের হার্ট যে ইফেক্ট হবে। যেমন মশায় কামড়ালে কী হয়, সেটা একটা মশা যখন আমাদের কামড়াই, সেখানে হচ্ছে সেন্সরি রিসেপ্টর থাকে, সেটা দিয়ে আমাদের পোস্টেরিয়র হর্ন সেলে আমাদের চলে যায় সেন্সরি পাথওয়ে দিয়ে। তারপরে সেখানে প্রসেসিং হয় আমাদের রিফ্লেক্স সেন্টারে। তারপরে মোটর কী হয়, মোটর ফাংশন যখন ইফেক্টর সিগন্যাল দিয়ে আবার অ্যান্টেরিয়র হর্ন দিয়ে আমাদের হাতে চলে আসে, তখন আমরা হাতটা ওখান থেকে সরিয়ে ফেলি বা হাতটা মশার দিকে চাপড়ে মারি, তাই না? তো এই পুরোটা জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্স আর্ক। তো রিফ্লেক্স আর্কে তাহলে কম্পোনেন্ট কয়টা পেলে আমরা? 5টা। রিসেপ্টর থাকবে, অ্যাফারেন্ট সিগন্যাল থাকবে, ইন্ডিকেশন সেন্টার থাকবে, ইফারেন্ট সিগন্যাল থাকবে, আর হচ্ছে ইফেক্টর থাকবে। তো কেউ বলে না 3টা অংশ। এই কেউ রিসেপ্টর আর হচ্ছে এই অ্যাফারেন্ট সিগন্যাল দুটাকে একই সাথে ধরে অ্যাফারেন্ট হিসেবে বা অ্যাফারেন্ট লিম্ব হিসেবে, আর কেউ ইফেক্টর এবং হচ্ছে ইফেক্টর সিগন্যাল এই দুইটা জিনিসকে একই সাথে ধরে হচ্ছে ইফারেন্ট লিম্ব হিসেবে। তো অ্যাফারেন্ট লিম্ব, ইন্ডিকেশন সেন্টার, ইফারেন্ট লিম্ব, এই 3টা পার্টও কেউ বলে। ঠিক আছে, দুইটাই ঠিক। এখন আসুন এই যে রিফ্লেক্স আর্ক, এই রিফ্লেক্স আর্ক আমরা এখানে দেখলাম হচ্ছে ডাইসিনাপটিক। দেখুন এখানে একটা সিনাপস আছে, এখানে একটা। তো এই রিফ্লেক্স আর্ক হতে পারে মনোসিনাপটিক, হতে পারে ডাইসিনাপটিক, হতে পারে পলিসিনাপটিক। তো অ্যাফারেন্ট এবং ইফারেন্ট যে নিউরন, এটার ভিতরে যদি একটা মাত্র সিনাপস থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মনোসিনাপটিক, বেশি থাকলে ডাইসিনাপটিক এবং পলিসিনাপটিক এটা হতে পারে। তো দুটো থাকলে মানে ডাইসিনাপটিক। ঠিক আছে, মনোসিনাপটিক কী আছে, যেমন স্ট্রেস রিফ্লেক্স কিন্তু মনোসিনাপটিকের উদাহরণ। ডাইসিনাপটিক কী আছে, এক্সটেনশন রিফ্লেক্স, তারপরে ক্রস এক্সটেনশন রিফ্লেক্স। পলিসিনাপটিক কী আছে, উইথড্রল রিফ্লেক্স। ঠিক আছে, এখন টাইপস অফ রিফ্লেক্স। তো রিফ্লেক্স আসলে অনেকগুলো টাইপস হতে পারে, বিভিন্নভাবে ভাগ করা যায়। আমরা যদি ক্লিনিক্যালি ভাগ করি, ক্লিনিক্যালি আমরা 4টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, একটা হচ্ছে ডিপ রিফ্লেক্স, একটা ভিসেরাল রিফ্লেক্স, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। তো সুপারফিশিয়াল রিফ্লেক্সটা কি? আমাদের যে স্কিন বা মিউকাস রিসেপ্টর, এই রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করে যদি আমরা কোনো একটা রিফ্লেক্স দেখি, সেটাকে আমরা বলবো হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। যেমন প্লান্টার রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, এগুলো আমরা দেখি, বেবেন্সকি সাইন দেখি, তাই না? প্লান্টার রিফ্লেক্সের এখানে, তাহলে সুপারফিশিয়াল রিফ্লেক্স হতে পারে। আর ডিপ রিফ্লেক্স কি? যেটা হচ্ছে কোনো একটা টেন্ডনের উপরে ট্যাপ করে, যেমন আমাদের কী হয়, নিক জার্ক করা হয়, তারপরে অ্যাঙ্কেল জার্ক করা হয়, এগুলো কী হয়। তারপরে বাইসেপস জার্ক, এগুলো আমাদের যে টেন্ডনগুলো আছে, টেন্ডনের উপরে আমাদের হচ্ছে হ্যামার দিয়ে, আমাদের ক্লিনিক্যাল হ্যামার দিয়ে ট্যাপ করি, ট্যাপ করে আমরা ডিপ রিফ্লেক্স হচ্ছে ইলিসিট করি। তো যেই সব রিফ্লেক্স হচ্ছে টেন্ডনের উপরে ট্যাপ করে ইলিসিট করি, এগুলোকে বলা হয়েছে ডিপ রিফ্লেক্স। ভিসেরাল রিফ্লেক্স কি? যেই রিফ্লেক্সের যে রিফ্লেক্স আর্ক বা রিফ্লেক্স পাথওয়ে কোনো একটা পার্ট যদি অটোনমিক নার্ভ দিয়ে ফর্ম হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ভিসেরাল রিফ্লেক্স। যেমন পিউবেরাল রিফ্লেক্স হতে পারে, মিক্সুরেশন রিফ্লেক্স হতে পারে, আমাদের ডেফিকেশন রিফ্লেক্স আছে। প্যাথোলজিক্যাল কি? যেটা হচ্ছে শুধুমাত্র প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা পাবো, তো এটা যেমন বেবেন্সকি সাইন হতে পারে। ঠিক আছে, আর ফিজিওলজিক্যালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্লেক্সর রিফ্লেক্স, যেমন হচ্ছে উইথড্রল রিফ্লেক্স, একটা হচ্ছে এক্সটেন্সর রিফ্লেক্স, যেমন স্ট্রেস রিফ্লেক্স। এটা ফ্লেক্সর এক্সটেনশন। বোঝা গেল? তাহলে এইটা ছিল মোটামুটি হচ্ছে রিফ্লেক্স নিয়ে যাবতীয়। এখন আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, যে বললাম প্যাথোলজিক্যাল একটা রিফ্লেক্স আছে, যার নাম হচ্ছে বেবেন্সকি সাইন। এখন বেবেন্সকি সাইনটা কি? বেবেন্সকি সাইন হচ্ছে নর্মালি আমাদের যেই কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, আগের দিন আমরা বলেছি, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা কী করে, আমাদের পায়ের প্লান্টার ফ্লেকশন করে। ঠিক আছে, দেখুন এইটা হচ্ছে নর্মাল।
নর্মালি কি করবে তাহলে প্লান্টার ফ্লেকশন, মেকানিজমটা আমরা আগে পড়ি। নর্মালি হচ্ছে আমাদের যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন করে, ঠিক আছে। তাহলে প্লান্টার ফ্লেকশন করবে নর্মালি যদি আমরা একটা লেটারাল সাইড অফ দ্য যেই সোল আছে সেটাকে যদি স্ক্র্যাচ করি কোনো কিছু দিয়ে। দেখুন এখানে অ্যারোসিন যদি বোঝানো হয়েছে লেটারাল সাইড অফ দ্য সোলকে স্ক্র্যাচ করতে, কোনো একটা জিনিস দিয়ে স্ক্র্যাচ করছে। তো যদি এই লেটারাল সাইডকে স্ক্র্যাচ করি তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট নর্মালি রেসপন্স কী করবে, আমাদের টোটাল যেই পা আছে আমাদের ফিঙ্গারগুলো সহ সব, মানে টোগুলো সহ সব হচ্ছে প্লান্টার ফ্লেকশন হবে। কিন্তু কোনো কারণে যদি আমাদের এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে লিশন থাকে, ঠিক আছে, তখন কি হয়, বাকি যেই ডিসেন্ডিং ট্র্যাকগুলো আছে সেগুলো আপার হ্যান্ড নিয়ে নেয় এবং সেগুলো তখন কি করে, এইটাকে আর প্লান্টার ফ্লেকশন না হতে দিয়ে ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো করে এবং ফ্যানিং আউট অফ আদার টোস করে। যেমন এইরকমটা এই ছবিতে যেটা দেখা যাচ্ছে, দেখুন আমাদের যেই গ্রেট টো আছে এটা দেখুন ডরসিফ্লেকশন হয়েছে এবং বাকিগুলো দেখুন ফ্যানিং আউট হয়ে গেছে। তো এই ফ্যানিং আউট অফ আদার টো এবং ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো, এই দুইটা জিনিসকে আমরা একত্রে বলি হচ্ছে ব্যাবেনস্কি সাইন। এবং যেটা ইলিস্ট্রেট করা হয় কীভাবে, আমাদের লেটারাল সাইড অফ দ্য সোল এটাকে যদি আমরা হচ্ছে স্ক্র্যাচ করি কোনো কিছু দিয়ে, তাহলে ব্যাবেনস্কি সাইনটা বোঝা গেল। ব্যাবেনস্কি সাইন হচ্ছে ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো অ্যান্ড ফ্যানিং আউট অফ আদার টো ইন রেসপন্স টু স্ক্র্যাচিং অফ দ্য স্কিন অ্যান্ড দ্য লেটারাল সাইড অফ দ্য ফুট। নর্মালি কী করার কথা, প্লান্টার ফ্লেকশন করার কথা, কিন্তু এরকমটা হচ্ছে না কেন, কারণ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে যেহেতু লিশন আছে, বাকি যে ট্র্যাকগুলো আছে সেগুলো আপার হ্যান্ড নিয়ে নিচ্ছে এবং সেগুলোর রেসপন্সে দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের গ্রেট টো ডরসিফ্লেকশন হচ্ছে, বাকিগুলো ফ্যানিং আউট হয়ে যাচ্ছে। তো এটা তাহলে কোথায় দেখতে পারি, নর্মালি এটা চিলড্রেনে পাওয়া যায়। কেমন, যখন চিলড্রেনে দেখা যায় আমাদের যেই আপ টু 1 ইয়ার পর্যন্ত আমাদের যে নার্ভগুলো থাকে, আমাদের যেই নার্ভ ফাইবারগুলো থাকে ট্র্যাক্টের, এই ট্র্যাক্টের নার্ভ ফাইবারগুলো আসলে সেরকমভাবে কোনো মাইলিনেশন হয় না। তো মাইলিনেশন না হলে আসলে দেখা যায় এটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ওইভাবে ফাংশনিং থাকে না। তো সেক্ষেত্রে নর্মালি আমরা হচ্ছে ব্যাবেনস্কি সাইন পেতে পারি। আরেকটা পেতে পারি আপার মোটর নিউরন লিশনে, ঠিক আছে, আপার মোটর নিউরন লিশনে হচ্ছে আমরা পেতে পারি, কারণ সেখানে কী হয়, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের হচ্ছে লিশন হয়, ঠিক আছে। আচ্ছা, হয় পাউন্ড হয়ে গেল। এবার আসুন রিলিজ ফেনোমেনন। একটু আগেই বললাম যে আমাদের যে নর্মালি ছোটো ভাইয়ের উপরে বড় ভাইয়ের একটা কর্তৃত্ব থাকে, তাই না। ছোটো ভাই যদি কোনো কিছু করতে যায়, বড় ভাই সেখানে খারাপ কিছু হলে সেটাকে বাধা দেয় এবং তাকে একটা রেগুলেশনের রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে রাখে। তো আপার মোটর নিউরনকে ধরুন হচ্ছে বড় ভাই এবং লোয়ার মোটর নিউরনকে ধরুন হচ্ছে ছোটো ভাই। তো এই আপার মোটর নিউরন নর্মালি হচ্ছে লোয়ার মোটর নিউরনকে একটু রেগুলেট করে রাখে, শাসিয়ে রাখে। কিন্তু কোনো কারণে যদি এই আপার মোটর নিউরনের লিশন হয়ে যায় তখন কি হবে, তখন আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনের উপরে তার সেই কর্তৃত্ব, যে রেগুলেটরি মনোভাব, সেটা থাকে না। তখন লোয়ার মোটর নিউরন কী করে, নিজের মতো ফাংশন করার চেষ্টা করে। তো এই যে লোয়ার মোটর নিউরন নিজের মতো স্বাধীন হয়ে যায়, তার অ্যাক্টিভিটি যে ইনক্রিজড হয়ে যায়, কারণ বড় ভাইয়ের কর্তৃত্ব নেই তার উপরে, তাই না। বড় ভাইয়ের কর্তৃত্ব যদি না থাকে তাহলে সে তো স্বাধীন হয়ে যাবে, নিজের মতো কাজ করা শুরু করবে এবং সব কিছু সে ইনক্রিজ করে ফেলবে, বেশি বেশি খেলাধুলা করবে, লেখাপড়া একেবারে ছেড়ে দিবে, বেশি বেশি মদ গজা খাবে, তাই তো। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিলিজ ফেনোমেনন। তার মানে নর্মালি আপার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরনের উপরে একটা রেগুলেটরি ফাংশন থাকে। কোনো কারণে যদি এই ইনহিবিটরি বা রেগুলেটরি ফাংশনটা লস্ট হয়ে যায়, তখন আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনের যে ফাংশনগুলো সেগুলো ইনক্রিজ করে, এইটাকে আমরা বলি হচ্ছে রিলিজ ফেনোমেনন। এটা পরবর্তীতে আমাদের লাগবে। এখন আসুন ক্লোনাস জিনিসটা কি। ক্লোনাস হচ্ছে ইনভলান্টারি রিদমিক সিরিজ অফ কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন। তার মানে এটা ইনভলান্টারি হবে এবং রিদমিক সিরিজ অফ কন্ট্রাকশন হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কি বলছি তাহলে, সেটা হচ্ছে ক্লোনাস, ঠিক আছে। তাহলে ক্লোনাস কি, ইনভলান্টারি অ্যান্ড রিদমিক সিরিজ অফ কন্ট্রোল অ্যান্ড কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। এটা কীভাবে আমরা ইলিসিট করতে পারি, আমাদের যদি মাসেলের সাডেন স্ট্রেস দিই তাহলে এটা ইলিসিট হবে, ঠিক আছে। যেমন আমাদের প্যাডেলার বা নি ক্লোনাস হতে পারে, অ্যাঙ্কেল ক্লোনাস হতে পারে। তাহলে ক্লোনাস জিনিসটা কি, আমাদের হচ্ছে ইনভলান্টারি রিদমিক সিরিজ অফ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হবে, evoked by স্ট্রেস ইন আ মাসেল। আর ফ্যাসিকুলেশন বা মাসেল টুইস্ট জিনিসটা কি, এটা হচ্ছে ছোট্ট একটা মুভমেন্ট। যেমন সময় আমাদের চোখ নাচে, আমরা বলি আমাদের ডান চোখ নাচছে, তার মানে ভালো কিছু হতে চলেছে, আমাদের বাম চোখ নাচানাচি করছে, তার মানে খারাপ কিছু হতে চলেছে, এরকম বলি না। তো এরকম ইনভলান্টারি কিছু হচ্ছে ভিজিবল জার্কি কন্ট্রাকশন হয়, ছোটো ছোটো গ্রুপ অফ মাসেল ফাইবারে হয়ে থাকে এটা। তো এই গ্রুপ অফ মাসেল ফাইবারে এরকম জার্কি ভিজিবল কন্ট্রাকশন যদি হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যাসিকুলেশন বা মাসেল টুইস্ট। আরেকটা আছে ফিব্রিলেশন। ফিব্রিলেশনটা কি, ফাইন ইরেগুলার কন্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার। তো ফাইন ইরেগুলার কন্ট্রাকশন যদি হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফিব্রিলেশন। ফিব্রিলেশন তাহলে জিনিসটা কি, ফাইন ইরেগুলার কন্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার, ঠিক আছে। তাহলে ফিব্রিলেশন আর ফ্যাসিকুলেশন তো ডিফারেন্সটা কী হলো বলুন তো। ডিফারেন্স হচ্ছে
একটা গ্রুপ অফ মাসেলে হলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাসিকুলেশন, আর যদি সিঙ্গেল মাসেল হয়, ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবারে হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিব্রিলেশন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এখন আসলে মাসেল টোন। মাসেল টোন হচ্ছে নর্মালি ফিজিওলজিক্যাল স্টেটে আমাদের যে সবগুলো মাসেল একটা পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেটে থাকে। তো পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেটে থাকা এই এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে মাসেল টোন। তো মাসেল টোন সম্পর্কে জানতে গেলে মাসেলকে কে ইনারভেট করে, কী কী সেন্সরি ইম্পালস হয় এবং কী কী মোটর সাপ্লাই হয় আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, সেটা একটু আমাদের জানতে হবে। তো নর্মালি 2 টাইপস অফ মাসেল ফাইবার্স গিভ মোটর ইনারভেশন ফ্রম দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল, মানে আমাদের স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে 2 টাইপ অফ নিউরন হচ্ছে আমাদের মোটর সাপ্লাইটা দেয়। একটা হচ্ছে আলফা মোটর নিউরন, যেটা হচ্ছে আলফা এ ফাইবার, আর একটা হচ্ছে গামা মোটর নিউরন, যেটা হচ্ছে গামা এ ফাইবার। তো আলফা মোটর নিউরনটা আমাদের এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারকে সাপ্লাই দিবে এবং গামা মোটর নিউরনটা আমাদের ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবারকে সাপ্লাই দিবে। এখন ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার, এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার কি, এটা একটু পরেই বলছি, ঠিক আছে। আর সেন্সরি ইম্পালসটা কে নিবে মাসেল থেকে? সেন্সরি ইম্পালসটা নিবে দুটো জিনিস, একটা হচ্ছে মাসেল স্পিন্ডল, যেটা হচ্ছে মাসেলের যেই বাল্কি পোর্শনে থাকে, আর একটা হচ্ছে গলগি টেন্ডন অর্গান। এই গলগি টেন্ডন ওটা কোথা থেকে? টেন্ডনের দিকে, ঠিক আছে। তাহলে মোটর ইম্পালস কে দিল হচ্ছে আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, এবং যে সেন্সরি ইম্পালসটা নিবে হচ্ছে ডরসাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডে, কে মাসেল স্পিন্ডল, যেটা হচ্ছে আমাদের বেলি অফ দ্য মাসেলে থাকবে, আর গলগি টেন্ডন অর্গান, যেটা হচ্ছে মাসেলের টেন্ডনে থাকবে। তো যে মাসেল স্পিন্ডল, এই মাসেল স্পিন্ডলটা স্পেশালি যেই সেন্সরি ইম্পালসটা পাঠায় সেটা হচ্ছে মাসেল লেন্থ সম্পর্কে যে সেন্সরি ইম্পালস সেটা পাঠাবে মাসেল স্পিন্ডল, এবং টেন্ডনের যে টেনশন নিয়ে যে ইম্পালসটা সেটা পাঠাবে হচ্ছে গলগি টেন্ডন অর্গান, ঠিক আছে। এখন আসুন এই ছবিটা দেখুন। মাসেল স্পিন্ডল জিনিসটা হচ্ছে একটা সেন্সরি একটা রিসেপ্টর হিসেবে কাজ করে আমাদের মাসেলের ক্ষেত্রে। এটা মাসেলের যে বাল্কি পোর্শন বা বেলি অফ দ্য মাসেল সেখানে থাকে। তো এটাকে ঘিরে অনেকগুলো আমাদের নিউরন নার্ভ থাকে আর কি, যেগুলো হচ্ছে আমাদের গামা মোটর নিউরনটা হচ্ছে আমাদের পেরিফেরালি সাপ্লাই দেবে, মোটর সাপ্লাই, এবং কিছু হচ্ছে আমাদের 1A ফাইবার, ঠিক আছে। 1A ফাইবার থেকে এটা হচ্ছে একটা সেন্সরি, যেটা সেন্ট্রাল পোর্শন অফ দ্য মাসেল থেকে সেন্সরি ইম্পালসটা নিয়ে যাবে হচ্ছে আমাদের ডরসাল রুট গ্যাংলিয়নে। এবং টেন্ডনের দিকে দেখুন গলগি টেন্ডন অর্গান থাকে, যেখানে 1B ফাইবার আমাদের সেন্সরি ইম্পালসটা নিয়ে যাবে ডরসাল রুট গ্যাংলিয়নে, এবং মোটোরিন প্লেট যেটা আছে সেখানে হচ্ছে আমাদের আলফা মোটর নিউরনটা হচ্ছে সাপ্লাই দেবে এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারে, ঠিক আছে। এখন আসুন তাহলে আমরা কী পেলাম? সেন্সরি সাপ্লাই পেলাম মাসেলের, আর হচ্ছে মোটর সাপ্লাই পেলাম। মোটর সাপ্লাই কে দিবে? আমাদের হচ্ছে আলফা মোটর নিউরন, যেটা হচ্ছে আমাদের এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারে মোটোরিন প্লেটে দেবে, এবং গামা মোটর নিউরন, যেটা হচ্ছে আমাদের মাসেল স্পিন্ডলের পেরিফেরিতে দিবে। আর সেন্সরি ইম্পালস কে দিবে 1A ফাইবার দিয়ে আমাদের মাসেল স্পিন্ডলের সেন্ট্রালি, আর 1B ফাইবার দিয়ে আমাদের গলজি টেন্ডন অর্গান, যেটা টেন্ডনের দিকে থাকবে, ঠিক আছে। এখন আসুন এই যে আমাদের হচ্ছে মাসেল স্পিন্ডল, এই মাসেল স্পিন্ডল হচ্ছে কিছু ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার নিয়ে গঠিত। ইন্ট্রাফিউজাল বলছি কারণ এটা হচ্ছে মাসেল একেবারে ভিতরের দিকে থাকে। তো ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার কি? এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে মাসেল স্পিন্ডল, এই মাসেল স্পিন্ডল প্রায় 3 থেকে 12টা টাইনি ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার নিয়ে গঠিত, দ্যাট আর পয়েন্টেড অ্যাট দেয়ার এন্ড অ্যান্ড অ্যাটাচ টু দ্য গ্লাইকোলি সারাউন্ডিং দ্য এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার্স। তো এই যে ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার, এই ইন্ট্রাফিউজালের মাসেল ফাইবারের চারিদিকে থাকে হচ্ছে এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার। আরেকটা ছবিটাকে তাহলে ক্লিয়ার হবে, যেমন এই ছবিটা দেখুন। এই ছবিটাতে দেখুন এই যে পিচ্চি যে জিনিসটা, এটা হচ্ছে মাসেল স্পিন্ডল, এবং চারিদিকে হচ্ছে ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবার, এবং চারিদিকে প্যারালালি যে জিনিসটা আছে, এই যে এই জিনিসটা হচ্ছে তার হচ্ছে এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার। তো এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারে কে সাপ্লাই দিল হচ্ছে আমাদের আলফা মোটর নিউরন, মোটর সাপ্লাই। আর ইন্টারফিউজাল মাসেল ফাইবারে মোটর সাপ্লাই কে দিল? সেটা হচ্ছে গামা মোটর নিউরন, এবং সেন্সরি সাপ্লাই সেন্ট্রালি দেবে হচ্ছে 1A ফাইবার, এবং গলগি টেন্ডন অর্গান থেকে যে সেন্সরি সাপ্লাই যাবে সেটা যাবে হচ্ছে আমাদের 1B ফাইবার, ঠিক আছে। এখন আসুন আবার পূর্বের জায়গায় ফিরে আসি। তাহলে এটা তো বোঝা গেল। এখন 2 টাইপস অফ রিসেপ্টর এন্ডিংস আর ফাউন্ড ইন দ্য সেন্ট্রালি অফ দ্য মাসেল স্পিন্ডল একেবারে সেন্ট্রালি যে বললাম রিসেপ্টরগুলো থাকবে, সেটা হচ্ছে 2টা ফাইবার দিয়ে নিয়ে যাবে। একটা হচ্ছে আমাদের হচ্ছে 1A ফাইবার, একটা হচ্ছে 1B ফাইবার। তো আরও এই সেন্ট্রালি 2টা জিনিস থাকে। সেন্ট্রালি মাসেল স্পিন্ডলে 2টা ফাইবার থাকে, যেটা সেন্সরি ইম্পালস নেই। একটা হচ্ছে প্রাইমারি এফারেন্ট এন্ডিং, আর একটা হচ্ছে সেকেন্ডারি এফারেন্ট এন্ডিং। তো প্রাইমারি এফারেন্ট এন্ডিংকে আমরা বলে থাকি অ্যানুলো স্পাইরাল এন্ডিংস, আর সেকেন্ডারি এফারেন্ট এন্ডিংকে আমরা বলে হচ্ছে ফ্লাওয়ার স্প্রে এন্ডিং। তো এই দুইটা, এর ভিতরে যেই প্রাইমারি এফারেন্ট এন্ডিং, এইটা হচ্ছে আমাদের যে ইন্টারফিউজাল মাসেল ফাইবার আছে, ইন্টারফিউজাল মাসেল ফাইবার হচ্ছে 2 টাইপের হয়, কেমন? একটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার ব্যাক ফাইবার কেন বলি? কারণ সেন্ট্রালি অনেকগুলো নিউক্লিয়াস নিয়ে একটা ব্যাগ অফ নিউক্লিয়াস তৈরি করে। দেখুন একেবারে সেন্ট্রালি দেখুন
এই যে অনেকগুলো নিউক্লিয়াস মিলে একটা ব্যাগ তৈরি করেছে, এর ফলে কী হয়েছে, এরকম মাঝখানে এরকম ফুলে গেছে, তাই না? এই ফুলে যাওয়া অংশটাকে আমরা বলি হচ্ছে ব্যাগ, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাগ ফাইবার। আরেকটা হচ্ছে চেইনের মতো পুরোপুরি সোজাসুজি চলে গেছে, এই চেইনের মতো সোজাসুজি চলে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার চেইন ফাইবার। তো এই নিউক্লিয়ার ব্যাগ ফাইবার দুই রকম হয়, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে? তাহলে ইন্টারফিউজাল মাসেল ফাইবার দুই রকম, নিউক্লিয়ার ব্যাগ ফাইবার, নিউক্লিয়ার চেইন ফাইবার। এই নিউক্লিয়ার ব্যাগ ফাইবারের মাঝখানে হচ্ছে ব্যাগ অফ নিউক্লিয়াস থাকে, এই কারণে এরকম নাম, যেটা দুই টাইপের, একটা হচ্ছে ডাইনামিক, একটা স্ট্যাটিক। আর নিউক্লিয়ার চেইন ফাইবার হচ্ছে কোনো টাইপ নেই, ঠিক আছে? আচ্ছা, তো এই যেই অ্যানুলো স্পাইরাল এন্ডিং আমরা পড়লাম, যে আমাদের যেই মাসেল স্পিন্ডলে দুই ধরনের এফারেন্ট ইম্পালস থাকবে, একটা হচ্ছে অ্যানুলো স্পাইরাল বা প্রাইমারি এফারেন্ট, আর একটা হচ্ছে ফ্লাওয়ার স্প্রে বা সেকেন্ডারি এফারেন্ট। তো এই দুই টাইপের যে ইম্পালসগুলো, এই ইম্পালসগুলো কিন্তু সেম জায়গা থেকে নেবে না। যেমন আমাদের অ্যানুলো স্পাইরাল এন্ডিং যেটা, বা হচ্ছে টাইপ 1 ফাইবার যেটা, বা প্রাইমারি এফারেন্ট এন্ডিং, এটা হচ্ছে আমাদের বোথ ব্যাগ এবং চেইন ফাইবার দুই জায়গা থেকেই কিন্তু হচ্ছে ইম্পালসটা নিবে। কিন্তু যেটা ফ্লাওয়ার স্প্রে এন্ডিং বা সেকেন্ডারি এফারেন্ট, এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে আমাদের চেইন ফাইবার থেকে নিবে, এবং স্ট্যাটিক টাইপ অফ নিউক্লিয়ার ব্যাগ ফাইবার যেটা আছে এখান থেকে হচ্ছে ইম্পালসটা নিবে, ঠিক আছে? এখানে সেটা দেখানো হচ্ছে, দেখুন। তাহলে মোটর সাপ্লাই দিল আলফা মোটর নিউরন, যেটা হচ্ছে এক্সট্রাফিউজাল মাসেল, এই যে এটা হচ্ছে এক্সট্রাফিউজাল মাসেল, ঠিক আছে? এই যে এই পোর্শনটা, এই যে এটা একটু হালকা রং আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রাফিউজাল। আর ভিতরের দিকে যেটা আছে এটা হচ্ছে ইন্টারফিউজাল মাসেল ফাইবার, এবং ইন্টারফিউজাল মাসেল ফাইবারের ভিতরে কি আছে, অনেকগুলো হচ্ছে মাসেল স্পিন্ডল। আচ্ছা আচ্ছা, গেল। এখন আসুন এই যেই তাহলে রিসেপ্টরগুলো যদি আমরা বুঝে থাকি, যে মাসেলের সেন্সরি ইনফরমেশন নিবে হচ্ছে দুইটা জিনিস, মাসেল স্পিন্ডল আর গলজি টেন্ডন অর্গান। মাসেল স্পিন্ডলটা কি মাসেলের বেলিতে থাকবে, গলগি টেন্ডন অর্গান হচ্ছে মাসেলের টেন্ডনে থাকবে। গলগি টেন্ডন অর্গান থেকে যে রিসেপ্টরটা নিবে এটা হচ্ছে টাইপ 1B ফাইবার্স, আর যেটা মাসেল স্পিন্ডল থেকে এফারেন্ট ফাইবারটা যাবে এটা হচ্ছে দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি এফারেন্ট যেটা হচ্ছে অ্যানুলো স্পাইরাল এন্ডিং, আর একটা হচ্ছে সেকেন্ডারি এফারেন্ট বা ফ্লাওয়ার স্প্রে এন্ডিং। তো অ্যানুলো স্পাইরাল এন্ডিং আমরা জানি ইন্টারফিউজাল মাসেল ফাইবার দুই টাইপের, তো বোথ টাইপ থেকেই হচ্ছে এফারেন্ট ইম্পালস নেবে। কিন্তু যেটা হচ্ছে ফ্লাওয়ার স্প্রে এন্ডিং এটা শুধুমাত্র হচ্ছে চেইন ফাইবার থেকে নেবে এবং স্ট্যাটিক ব্যাক ফাইবার থেকে নেবে, ঠিক আছে? এইটা যদি বোঝা হয়ে যায় তাহলে এটা এখন হচ্ছে মাসেল টোন কীভাবে মেনটেন্স হয় এটা একটু আমাদের জানতে হবে। আমাদের গামা মোটর নিউরন যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন টেল থেকে কোথায় যাবে, আমাদের মাসেলের যেই ইন্টারফিউজাল মাসেল ফাইবার সেখানে যাবে। তো যখন এই ইন্টারফিউজাল মাসেল ফাইবারে আমাদের সেই গামা মোটর নিউরনটা টনিক ডিসচার্জ করবে, টনিক ডিসচার্জ অফ অ্যাকশন পোটেনশিয়াল, তখন ইন্টারফিউজাল মাসেল ফাইবারের কন্ট্রাকশন হবে। কারণ কি, সাপ্লাই দিচ্ছে তো ইন্টারফিউজাল মাসেল ফাইবারে, তাহলে ইন্টারফিউজাল মাসেল ফাইবারে তো কন্ট্রাকশন হবে, তাই না? তখন কি হয়, যখন কন্ট্রাকশন হবে তখন এখানে তো সেন্সরি হিসেবে কে আছে, অ্যানুলো স্পাইরাল মানে প্রাইমারি এফারেন্ট এবং ফ্লাওয়ার স্প্রে এন্ডিং মানে সেকেন্ডারি এফারেন্ট। তো এই যে অ্যানুলো স্পাইরাল এন্ডিং এবং ফ্লাওয়ার স্প্রে এন্ডিং এই দুইটা হচ্ছে অ্যাপারেন্ট ইম্পালস নিবে, সেটা 1A ফাইবার দিয়ে স্পাইনাল কর্ডে পাস করে দেবে। তখন কি হবে, এই জিনিসটা হচ্ছে আলফা মোটর নিউরন যেটা আছে অ্যান্টেরিয়র হর্ন সেলে, সেইটার সাথে হচ্ছে সিনাপস করবে। এবার ইফারেন্ট ইম্পালস আলফা মোটর নিউরন সাপ্লাই দেবে কোথায়, এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারে, তাহলে এবার এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারে যাবে। এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারে যখন যাবে তখন হচ্ছে ডিফারেন্ট গ্রুপ অফ এক্সট্রাফিউজাল মাসেল ফাইবার এক ডিফারেন্ট টাইমস অল্টারনেটিভলি হচ্ছে কন্ট্রাকশন হওয়া শুরু করবে। তখন কি হবে, একটা স্টেট অফ পার্শিয়াল কন্ট্রাকশন পারসিস্ট অল দ্য টাইম, এই কারণে আমাদের মাসেল টোনটা হচ্ছে মেইনটেইন হবে। বোঝা গেছে? আচ্ছা, এইগুলো যদি বোঝা যায় তাহলে এখন আমরা খুব সহজেই আপার মোটর নিউরন লিশনের ফিচার এবং লোয়ার মোটর নিউরনের ফিচার বুঝতে পারবো। তাহলে আসুন, আপার মোটর নিউরন লিশন এবং লোয়ার মোটর নিউরন লিশন এই দুটার ক্ষেত্রে আমরা 7টা ফিচার নিয়ে আলোচনা করব। যে 7টা জিনিস আমরা অলরেডি শিখে ফেলেছি। কী কী শিখে, আমরা মাসেল টোন নিয়ে জেনেছি, প্যারালাইসিস কী সেটা আমরা জেনেছি, মাসেল ওয়েস্টিংকে আমরা অলরেডি জানি, ডিপ রিফ্লেক্স সুপারফিশিয়াল রিফ্লেক্সকে আমরা জেনেছি, ফ্যাসিকুলেশনকে আমরা জানি, ক্লোনাস কি আমরা জানি। এখন আসুন তাহলে আপার মোটর নিউরন লিশনে মাসেল টোন কী হবে, মাসেল টোন কী হবে, হাইপারটোনিয়া হবে, মানে কি টোন বেড়ে যাবে। কেন? রিলিজ ফেনোমেনার কারণে। রিলিজ ফেনোমেনার জিনিসটাকে একটু আগেই বলেছি, যে বড় ভাই ছোটো ভাইয়ের উপরে কর্তৃত্ব যখন হারিয়ে ফেলে তখন মাসেলগুলো কী হয়, নিজের মতো অনেক বেশি ইনক্রিজড ফাংশন করে ফেলে, যার ফলে কী হবে, মাসেল টোন বেড়ে যাবে আপার মোটর নিউরন লিশনে। কারণ কি, লোয়ার মোটর নিউরনের উপরে কর্তৃত্ব হারিয়ে ফেলেছে, লোয়ার মোটর নিউরন এখন বেশি বেশি মাসেল কন্ট্রাক্টেড স্টেটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে মাসেল টোন আপার মোটর নিউরন লিশনে বেড়ে যাবে। তাহলে মাসেল টোন যদি বেড়ে যায় সেই প্যারালাইসিসকে আমরা কি বলি, স্প্যাস্টিক প্যারালাইসিস। তার মানে কি, আপার মোটর নিউরন লিশনে স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস হবে, ঠিক আছে? এখন আসুন, স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিসে জিনিসটা কি হয়, সেটা হচ্ছে আমাদের যেই পোস্টারাল যেই মুভমেন্ট থাকে, মানে আমরা প্যারালাইসিস দেখেছি স্প্যাস্টিক এবং ফ্ল্যাসিড প্যারালাইসিসে টোটাল সাসপেনশন হয়, যার ফলে মাসেলের কোনো ফাংশন থাকেই না। কিন্তু যখন হচ্ছে আমাদের স্প্যাস্টিক প্যারালাইসিস হয়, স্প্যাস্টিক প্যারালাইসিসে কী হয়,
মাসেলটা কন্ট্রাক্টেড স্টেজে চলে যায়, তখন পোস্টারাল যে মুভমেন্টগুলো আছে সেগুলো তখনও ফাংশনাল থাকে, কারণ কি রিফ্লেক্স আর্টস হচ্ছে তখনই মেইনটেইনড হচ্ছে। তো রিফ্লেক্স আর্ট যদি মেইনটেইনড হয় তাহলে কি হবে, দেখুন আপার মোটর নিউরন লিশন যদি হয়, পাশের ছবিটাতে দেখুন আমি আঁকাইছি, এইখানে এই দুইটা দাগ দিয়ে বোঝাইছি হচ্ছে এটা হচ্ছে আপার মোটর নিউরনের লিশন। আপার মোটর নিউরনের লিশন হলেও কাহিনিটা কী হচ্ছে, আমাদের যে রিফ্লেক্স আর্টটা আছে দেখুন, এই যে এটা হচ্ছে মোটর আর এটা হচ্ছে সেন্সরি। তার মানে কি দেখুন রিফ্লেক্স আর্কটা এখনও কমপ্লিট আছে, পুরো রিফ্লেক্স আর্কটা এখনও কমপ্লিট আছে, সেন্সরি মোটর দুইটা ইনহিবিশনে যাচ্ছে, আপার মোটর নিউরনের লিশন কী হলো কি না হলো আমাদের দেখার দরকার নেই। এই কারণে মাসেলটা তখন ওই পোস্টারাল যে মুভমেন্টগুলো আছে এই পোস্টারাল মুভমেন্টগুলো করতে পারে। তো পোস্টারাল মুভমেন্ট যেহেতু করতে পারে তার মানে মাসেলটা একেবারে টোটাল ডিসফাংশনাল না, কিছুটা ফাংশন করছে। আর ফাংশন করলে মাসেলের ডিসইউজ হবে না, ডিসইউজ না হলে কী হবে, অ্যাট্রপি হবে না। যেহেতু অ্যাট্রপি হচ্ছে না তার মানে কি মাসেল ওয়েস্টিং হচ্ছে না, এটা বোঝা গেছে, এটা আগেও বলেছি। এখন আসুন ডিপ রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্স একটু আগেই বললাম যে আপার মোটর নিউরনের কন্ট্রোল যেহেতু লোয়ার মোটর নিউরনের উপরে হারিয়ে যায়, তখন মাসেলগুলো কী হয়, নিজেদের মতো ফাংশন করা শুরু করে, মানে লোয়ার মোটর নিউরন নিজের মতো ফাংশন করা শুরু করে, তার ফলে কী হয়, ডিপ রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হয়ে যাবে, তার মানে ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড হবে। সুপারফিশিয়াল রিফ্লেক্স কী হবে, লস্ট হবে। এটা আমরা বলি আপার মোটর নিউরন লিশন হোক আর লোয়ার মোটর নিউরন লিশন হোক, দুই ক্ষেত্রে হচ্ছে লস্ট হয়ে যাবে। ফ্যাসিকুলেশন কী হবে, অ্যাবসেন্ট থাকবে। এখন কথা হচ্ছে সব কিছু তো ফাংশন বেড়ে যাচ্ছে আপার মোটর নিউরনের লিশন হলে, তাহলে ফ্যাসিকুলেশন অ্যাবসেন্ট কেন? কারণ দেখুন আমাদের মাসেলকে একটু আগেই পড়লাম, মাসেল টোন যখন পড়লাম যে আমাদের মাসেলকে মোটর সাপ্লাই দেয় হচ্ছে আলফা মোটর নিউরন আর হচ্ছে গামা মোটর নিউরন। আলফা মোটর নিউরন সাপ্লাই দেয় হচ্ছে আমাদের এক্সট্রাফিউজাল মাসেল ফাইবারকে, আর ইন্ট্রাফিউজাল মাসেল ফাইবারকে সাপ্লাই দেয় হচ্ছে গামা মোটর নিউরন, তাই না? এখন আসুন যখন আপার মোটর নিউরন লিশন হচ্ছে তখন কি আমাদের এই যেই আলফা মোটর নিউরন এটা কি এফেক্টেড হচ্ছে, বা গামা মোটর নিউরন কি এফেক্টেড হচ্ছে, হচ্ছে না। তো ফ্যাসিকুলেশন তখনই হয় যখন হচ্ছে আমাদের আলফা মোটর নিউরনের কোনো একটা অ্যাফেকশন ঘটে, কোনো একটা এফেক্ট হয়। আলফা মোটর নিউরন এফেক্ট হলে কি হয়, যে মাসেল ফাইবারগুলো আছে সেগুলো ট্রিগার্ড হয়ে যায়, ফলে অনেকগুলো স্পন্টেনিয়াস অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, যেগুলো অনেক অ্যাসিনক্রোনাসলি ফায়ারিং শুরু করে। তো অ্যাসিনক্রোনাসলি যখন ফায়ারিং শুরু করে তখন ইন্ডিভিজুয়াল যে মাসেল গ্রুপ অফ মাসেল ফাইবার আছে সেগুলো হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হওয়া শুরু করে, যার ফলে আমরা একটা জার্কি মুভমেন্ট দেখতে পাই। কিন্তু আপার মোটর নিউরন লিশনে যেহেতু এরকম কিছু হচ্ছে না, শুধু আপার মোটর নিউরনের বা ডিসেন্ডিং ট্র্যাক্টের লিশন হচ্ছে, কিন্তু আমাদের আলফা মোটর নিউরনের কোনো লিশন হচ্ছে না, তার মানে কি রিফ্লেক্স আর্কটা এখনও ঠিকই আছে। এই কারণে রিফ্লেক্স আর্ক যেহেতু ঠিক আছে তার মানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাই না? কারণ এখানে রিফ্লেক্স আর্কটা একেবারে কমপ্লিট আছে, যার ফলে আলফা মোটর নিউরনের কোনো ঝামেলা হচ্ছে না। আলফা মোটর নিউরনের ঝামেলা যদি না হয় তাহলে স্পন্টেনিয়াস অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে না, যার ফলে অ্যাসিনক্রোনাস ফায়ারিং হচ্ছে না, মাসেলগুলো ট্রিগার হচ্ছে না, তার মানে কি সম্পূর্ণ জিনিস একেবারে স্বাভাবিক থাকছে, নো ফ্যাসিকুলেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্লোনাস। ক্লোনাস এখানে প্রেজেন্ট থাকবে, কেন থাকবে? কারণ এই যে বললাম নর্মাল সিগন্যালস ফ্রম দ্য ব্রেইন লিডিং টু ফ্লেক্সর অ্যান্ড এক্সটেন্সর স্প্যাজম অল্টারনেটিভলি। আপার মোটর নিউরনের এখন কর্তৃত্ব শেষ, কর্তৃত্ব শেষ হয়ে গেলে আমাদের ডিপ রিফ্লেক্স যেভাবে এক্সালারেটেড হয়, একইভাবে আমাদের যেই মাসেলগুলো আছে মাসেলগুলো কি ফ্লেক্সর এবং এক্সটেন্সর যেই স্প্যাজম আছে এটা লোয়ার মোটর নিউরন করা শুরু করে। তো অল্টারনেটিভলি ফ্লেক্সর এক্সটেন্সর এরকম মুভমেন্ট হয় বলে বা কন্ট্রাকশন হয় বলে এটা হচ্ছে ক্লোনাস প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপার মোটর নিউরনের ফিচারগুলো। মাসেল টোন ইনক্রিজড হবে রিলিজ ফেনোমেনার কারণে, মাসেল টোন যেহেতু ইনক্রিজড হচ্ছে তার মানে স্প্যাস্টিক প্যারালাইসিস হবে, আর যেহেতু স্প্যাস্টিক টাইপ প্যারালাইসিস সুতরাং এইখানে মাসেল ওয়েস্টিং অ্যাবসেন্ট থাকবে, ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড থাকবে, কারণ আপার মোটর নিউরনের লিশনের কারণে লোয়ার মোটর নিউরনের লিশনের উপরে আর কোনো কন্ট্রোল নেই। সুপারফিশিয়াল রিফ্লেক্স কী হবে, লস্ট হবে। ফ্যাসিকুলেশন অ্যাবসেন্ট থাকবে, কারণ আলফা মোটর নিউরনের কোনো ক্ষতি হয়নি। ক্লোনাস কী হবে, প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। ঠিক এর অপোজিটটা হবে হচ্ছে লোয়ার মোটর নিউরনে। লোয়ার মোটর নিউরনে তাহলে কী হবে, লোয়ার মোটর নিউরনে আমাদের হচ্ছে মাসেল টোন কী হবে, মাসেল টোন ডিক্রিজড হবে। মাসেল তাহলে টাইপ অফ প্যারালাইসিস কী হবে, মাসেল টোন যদি ডিক্রিজড হয়, টাইপ অফ প্যারালাইসিস ফ্লাসিড প্যারালাইসিস। ফ্লাসিড প্যারালাইসিস যদি হয় তাহলে মাসেল ওয়েস্টিং প্রেজেন্ট, তাই না? তারপর ডিপ রিফ্লেক্স লস্ট, ওইখানে এক্সাজারেটেড হয়েছিল। সুপারফিশিয়াল রিফ্লেক্স দুই ক্ষেত্রেই লস, তাই না? সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট। ফ্যাসিকুলেশন
প্রেজেন্ট। আর ফ্যাসিকুলেশন প্রেজেন্ট কেন? কারণ এই যে বললাম যে এখানে আলফা মোটর নিউরন মানে লোয়ার মোটর নিউরনে যেহেতু ঝামেলা হচ্ছে, তার মানে কি আলফা মোটর নিউরনটা লিশন হয়ে যাবে। আলফা মোটর নিউরনে যখনই ড্যামেজ হবে তখন স্পন্টেনিয়াস অ্যাকশন পোটেনশিয়াল ট্রিগার হওয়া শুরু করবে, মাসেল ফাইবারগুলো অ্যাসিনক্রোনাসলি ফায়ারিং শুরু করবে, যার ফলে ফ্যাসিকুলেশন দেখা দিবে। ঠিক আছে, তারপরে কি ক্লোনাস? ক্লোনাস কি এখানে প্রেজেন্ট থাকবে না, কারণ মাসেলগুলো লিম্প হয়ে গেছে, একেবারে ফ্লাসিড হয়ে গেছে, ক্লোনাস কোত্থেকে আসবে, তাই না? তার মানে অ্যাবসেন্ট। তাহলে বোঝা গেল সব কিছু, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন, এবং আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। পুরোপুরি যতগুলো জিনিস আমরা লোয়ার মোটর নিউরন আপার মোটর নিউরন রিলেশনে আলোচনা করি সবগুলো বিষয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।